দীক্ষিত কোনো মানুষের উপস্থিতি একেবারেই কাম্য নয়। তোমরা ওখানে থাকলে যজ্ঞ কিংবা উপাচার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। কিশোরী ফের বলে উঠল, ঠাকুরমশাই, ওই পিশাচের ধ্বংস আমরা কি তাহলে নিজের চোখে দেখতে পাবো না? আপনার সাথে এত দূরে যে কারণে আসা তা কি সফল হবে না? শেষ রাতের দিকে যদি আকাশের ঝড় ওঠে তাহলে বুঝতে পারবে যে আমার যজ্ঞ এবং সাধনা সফল হয়েছে। তখন তোমরা এই অতলপুর গ্রামের বাইরে একেবারে ঈশান কোণে যে বিশাল বড় পিপুল গাছটি রয়েছে তার সন্নিকটে গিয়ে উপস্থিত হবে। আজকে রাতে যদি ঝড় ওঠে তাহলে বুঝে নিও পিশাচের ধ্বংস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঠাকুরমশাই আর সময় ব্যয় না করে সমস্ত প্রয়োজনীয় উপাদান জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। আমরা বসে রইলাম প্রবল উত্তেজনা আর দুশ্চিন্তার বোঝা মাথায় নিয়ে। মনের মধ্যে কত শত প্রশ্ন খেলে যেতে লাগলো। ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করলাম যাতে ঠাকুরমশাই পিশাচকে ধ্বংস করতে সক্ষম হয় এবং তার যেন কোনো ক্ষতি না হয়। আমাদের যাবতীয় অপেক্ষার অবসান হলো শেষ রাতের বিশেষ প্রহরে। সনসনে শব্দে ঝড় উঠল। সে এক তুমুল কালবৈশাখী বিধ্বংসী ঝড়। আমি এবং কিশোরী আর নিজেদের আটকে রাখতে পারলাম না ঘরের ভেতর। ঠাকুরমশাইয়ের কথা মতন আমরা বেরিয়ে পড়লাম বাইরে। অন্ধকারের মধ্যে হিতাহিত জ্ঞান শূন্যের মতন ছুটলাম গায়ের শেষ প্রান্তের দিকে। বিজয়কৃষ্ণবাবু আমাদের পিছু পিছু দৌড়ে এলেন। পিপুল গাছের নিকটে এসে আমরা তিনজন থমকে দাঁড়ালাম। দেখলাম এক অবিশ্বাস্যকর দৃশ্য। ঠাকুরমশাই ওই বিশেষ আসনে বসে আছেন এবং তার সমগ্র শরীর জুড়ে বেরিয়ে আসছে শত উজ্জ্বল আলোকরশ্মি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মঠ লেনের আড্ডা। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। আজ ঠাকুরমশাই যে গল্প আমাদের শোনাবে তা ঘটে গেছে তার তান্ত্রিক জীবনের একদম শুরুর দিকে, যখন সবে মাধু পাগলি মধু সুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করেছেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট শুনে ফেলি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ঠাকুরমশাইয়ের মুখ থেকে আরও নতুন ভয়ঙ্কর সব গল্প শোনার জন্য। এই নিন ঠাকুরমশাই, আপনার অত্যন্ত পছন্দের প্রিয় পাসিং শো সিগারেটের প্যাকেট। আরে, পাসিং শো সিগারেটের প্যাকেট এনেছো দেখছি। ভালো ভালো, বেশ ভালো। কি যে বলেন ঠাকুরমশাই, আমরা আপনার বাড়িতে আসবো আর আপনার জন্য এই সিগারেটের প্যাকেট আনবো না, তা আবার হয় নাকি? আমরা উভয়ই বিলক্ষণ জানি আপনার এই সিগারেট কতটা পছন্দের। আমি এবং কিশোরী আমরা দুজন ঠাকুরমশাইয়ের বাসায় এসে উপস্থিত হয়েছি। এই প্রায় 15-20 মিনিট সময় হলো। আসার পরেই দেখলাম ঠাকুরমশাই অমাবস্যা তিথির বিশেষ পুজোর কাজে নিদারুণ ব্যস্ত। হ্যাঁ, আজ অমাবস্যা। ঠাকুরমশাইয়ের পুজো শেষ হলে পুজোর রক্ত বস্ত্র পরিত্যাগ করে ঘরোয়া পোশাক পরে আমাদের মুখোমুখি তক্তপোষের উপর এসে বসতেই কিশোরী আসার পথে 20 পয়সার বিনিময়ে কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেটটিকে বার করে তা থেকে বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের হাতে। পাসিং শো সিগারেটের প্যাকেট দেখা মাত্রই ঠাকুরমশাইয়ের মুখ জুড়ে এক উজ্জ্বল আনন্দের ভাব ফুটে উঠল। আজ আকাশ একেবারে ঝরঝরে মেঘমুক্ত পরিষ্কার। বৃষ্টিপাতের সামান্যতম লক্ষণ কোথাও নেই। ঠাকুরমশাই রান্নাঘরের দিকে মুখ করে চারির উদ্দেশ্যে বললেন, কই চারিমা, আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো দেখি। চা না হলে আড্ডার আসর কি আর জমে? কি বলো? ঠাকুরমশাইয়ের কথোপকথনে আমরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লাম। নানান ধরনের টুকিটাকি বিষয় নিয়ে আমাদের আলোচনা শুরু হলো।
মাত্র স্বল্প কিছুটা সময় পরেই চারি রান্নাঘরের বাইরে বেরিয়ে এলো, দাওয়ায় রাখা তক্তপোষের সন্নিকটে এসে দাঁড়ালো ঠিক আমাদের মুখোমুখি। প্রতি পদক্ষেপের সাথে সাথে রুনুঝুনু শব্দে বেজে উঠল তার পায়ে থাকা মলজোড়া। ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি সাক্ষাৎ যেন মা অন্নপূর্ণা। সব দিকে সর্বদা তার খেয়াল রয়েছে। একখানি হলুদ রঙের ডোরা কাটা সুতির শাড়ি পরে কি যে অপূর্ব সুন্দরী দেখতে লাগছে এই বাচ্চা মেয়েটাকে। চারি আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, নিন কাকাবাবু, এই ঠান্ডা শরবতটুকু আগে খান, তারপর না হয় চা পান করবেন। যা ভীষণ গরম পড়েছে, তাতে ঠান্ডা শরবত খেতে হবে বারবার, একমাত্র তাহলেই শরীর সুস্থ থাকবে। এই কথা বলে চারি 3 গ্লাস গুড়ের শীতল শরবত আর 3 পেয়ালা উষ্ণ ধুমায়িত চা নামিয়ে পুনরায় পা বাড়ালো রান্নাঘরের দিকে, তার হাতের বাদবাকি কাজ সারতে। সত্যি এই কয়েকদিনে এত বেশি গরম পড়েছে যে প্রাণ একেবারে ওষ্ঠাগত হবার জোগাড়। এখন জ্যৈষ্ঠ মাস, প্রতিদিন সূর্যদেব তার বিপুল পরিমাণ তেজরশ্মি বিলিয়ে দিচ্ছেন। পুকুর, খাল, বিল অধিকাংশরই জল প্রায় শুকিয়ে গিয়েছে। পরিবেশ জুড়ে এখন কেবলই গ্রীষ্মের দাবদাহ বিরাজমান। আজ রবিবার, ছুটির দিন। তাছাড়া এখন বেশ কয়েকটা দিন আমার অফিস ছুটিই চলছে। তাই আমরা 2 বন্ধু দুপুরের পর রোদের তেজ একটু কমে গেলে মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। ঠাকুরমশাই সিগারেটের প্যাকেটখানা হাতে নিয়ে বেশ কয়েকবার নাড়াচড়া করে অবশেষে প্যাকেটের খাপ খুলে তার মধ্যে থেকে একটা সিগারেট তুলে নিয়ে ঠোঁটের 2 ফাঁকে তা গুজে ফস শব্দ করে দেশলাই জ্বালিয়ে তিনি তাতে আগুন ধরিয়ে লম্বা টান দিতে লাগলেন। কিশোরীটা বরাবরই বড় অদ্ভুত স্বভাবের, অধৈর্য প্রকৃতির মানুষ। ঈশ্বর বুঝি সৃষ্টির সময় তার দেহে একেবারে ধৈর্য শক্তি নামক উপাদানটি দেবার কথা বেমালুন ভুলে গেছিলেন। সে ভারী অস্থির হয়ে উঠল কোনো একটি ঘটনার কথা শোনার জন্য। আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে প্রত্যেকবার এসে নানান সব অধিভৌতিক লোমহর্ষক রোমাঞ্চকর ঘটনার কথা শুনে থাকি। ঠাকুরমশাই দাবি করেন এই সমস্ত ঘটনাগুলি আসলে বাস্তবে ঘটে যাওয়া এক একটি সত্য ঘটনা, যেগুলি তার অতীত জীবনে ঘটেছিল। কিন্তু কিশোরী কোনোভাবেই তার বলা কথায় বিশ্বাস করেন না। ঠাকুরমশাইয়ের মধ্যে যে সত্যিই কোনো না কোনো অতি অলৌকিক ক্ষমতা রয়েছে, তার প্রমাণও আমরা বেশ কয়েকবার চাক্ষুষ করেছি। তাই আমার মনের মধ্যে তার বলা ঘটনাগুলির সত্যতার বিষয়ে সংশয় খুব একটা না থাকলেও কিশোরী ঠাকুরমশাইয়ের আড়ালে আবডালে সেগুলিকে গাঁজাখুরি গল্প বলে ব্যঙ্গ করে। খুব ভালো হতো যদি আমাদের কাছে একটু সুযোগ আসতো ঠাকুরমশাইয়ের এই সমস্ত অতি অলৌকিক শক্তিগুলি সরাসরি চাক্ষুষ করার। ঠাকুরমশাই অতীতকালে যেরকমভাবে নানান অপশক্তির বিনাশ ঘটিয়েছেন, বর্তমান এই সময়েও যদি এমন কোনো অপশক্তির বিনাশ তিনি ঘটাতেন এবং তা যদি আমরা নিজে চোখে দেখতাম, তাহলে আমাদের মন থেকে সবটুকু সংশয় একেবারে শেষ হয়ে যেত চিরকালের মতন। ঠাকুরমশাই, এবার তাহলে একখানি। কিশোরী চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে গল্প বলার অনুরোধ করতেই যাচ্ছিল, ঠিক এমন সময় বন্ধ সদর দরজায় জোরালো শব্দে করাঘাত হলো। ঠাকুরমশাই সেদিকে পানে তাকিয়ে বলল, এমন অসময় আবার কে এলো? তোমরা বসো, আমি বরং দেখে আসি কে এলো। এই কথা বলে ঠাকুরমশাই তক্তপোষ ছেড়ে উঠতেই যাচ্ছিলেন, আমি তাকে বাধা দিয়ে বললাম, আহা ঠাকুরমশাই, আপনি বসুন না, আপনি বসুন, আমি দেখে আসছি। তক্তপোষ থেকে নেমে আমি সোজা এগিয়ে এলাম বন্ধ সদর দরজার পানে। সদর দরজার আগল খুলতেই দেখলাম আসন্ন সন্ধ্যার অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে আছেন 2 জন অপরিচিত মানুষ। একজন বেশ সম্ভ্রান্ত পরিবারের বৃদ্ধ ভদ্রলোক এবং অপরজন ভৃত্য গোছের। সেই বৃদ্ধ মানুষটি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, এটা কি তারানাথ চক্রবর্তী মহাশয়ের গৃহ? আগে হ্যাঁ। দয়া করে তাকে একটিবার ডেকে দেবেন, তার সাথে বড় প্রয়োজন রয়েছে। অনেক বড় বিপদে পড়ে অসহায় অবস্থায় আজ আমি ছুটে এসেছি এখানে। আপনারা ভেতরে আসুন, ভেতরে আসুন। চক্রবর্তী মশাই ভেতরেই রয়েছেন।
অনেক অনেক ধন্যবাদ। আমার কাছ থেকে ভেতরে আসার অনুমতি পেয়ে সেই বৃদ্ধ ভদ্রলোক চোখ মুখে একটি অনাবিল অকৃত্রিম আনন্দের আভা ফুটে উঠল। বন্যার প্রবল স্রোতে ভেসে যাওয়ার সময় মানুষ যেমন সামান্য খড়কুটোকেও আঁকড়ে ধরে বাঁচতে চায়, ঠিক সেই রকমই একটা আকুতি দেখলাম তার চোখ মুখে। ভদ্রলোক এবং তার সঙ্গে থাকা অন্য আর একজন আমার সাথে ঘরের ভেতরে ঢুকে এলেন। আমি ঠাকুরমশাইয়ের কাছে এনে তাদের পরিচয় করিয়ে দিলাম ঠাকুরমশাইয়ের সাথে। ঠাকুরমশাইয়ের মুখোমুখি হয়ে বয়স্ক ভদ্রলোক সহসা ভেঙে পড়লেন। এক প্রকার প্রায় ডুকরে কেঁদে উঠলেন তিনি নিদারুণ অসহায়তায়। চক্রবর্তী মশাই, আপনি আমাদের গ্রামকে বাঁচান, না হলে আমাদের গোটা গ্রাম একেবারে উজাড় হয়ে যাবে। অসংখ্য অগণিত মানুষ বেঘরে প্রাণ হারাবে ওই সাংঘাতিক অপশক্তির কবলে পড়ে। ঠাকুরমশাইয়ের হাতে নিভু নিভু হয়ে আসা সিগারেটের ফিল্টারখানির ছাইদানি হিসাবে ব্যবহৃত বহু পুরাতন আধ ভাঙা নারকেলের মালায় গুঁজে দিয়ে ভারী উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, আহা হা, কি করছেন কি? আপনি দয়া করে একটু শান্ত হন, এইভাবে ভেঙে পড়বেন না। দেখুন, যে কোনো বিপদের সময় আমাদের মন ও মস্তিষ্ককে শান্ত রাখতে হয়। আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি মঙ্গলময়, তিনিই আপনাদের সকল বিপদ থেকে উদ্ধার করবেন। আপনি শান্ত হয়ে আগে এখানে বসুন, ঠান্ডা জল খান, দেখবেন খানিকটা স্বস্তি বোধ করবেন। তারপর না হয় ধীরে সুস্থে আমি আপনার সমস্ত কথা শুনব। আপনাদের পরিচয় কি? আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের গ্রামে কি কোনো বিপদ ঘটেছে? এই সমস্ত কিছু আমাকে খোলসা করে বলুন। চারিমা, এক ঘটি ঠান্ডা জল দিয়ে যাও তো মা। বাবার আদেশ পেয়ে চারি রান্নাঘরের ভিতর থেকে ঠান্ডা এক ঘটি জল দিয়ে গেল ভদ্রলোকের হাতে। বৃদ্ধ ভদ্রলোক ঢক ঢক করে সবটুকু জল এক নিঃশ্বাসে শেষ করে চোয়াল বেয়ে গড়িয়ে আসা সরু জলের ধারা কম্পমান হাতের তালু দ্বারা মুছে ফেলে ভয়ার্ত দৃষ্টিতে তাকালেন ঠাকুরমশাইয়ের দিকে। তারপর জোরে জোরে শ্বাস নিলেন কয়েকবার। তার মুখ চোখের ভাব দেখে পরিষ্কার বোঝা গেল যে প্রবীণ মানুষটির অন্তরের মধ্যে রীতিমতো এক ভীষণ ঝড়ের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনাটা তিনি মনে মনে ছকে নিচ্ছেন ঠাকুরমশাইকে বলার পূর্বে। আগে চক্রবর্তী মশাই, আমার নাম বিজয় কৃষ্ণ গাঙ্গুলি। আমি এখান থেকে বহু দূরের অতলপুর নামক একটি গ্রাম থেকে আসছি। চক্রবর্তী মশাই, আমাদের গ্রামের সব কিছু একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে আজ থেকে 7 দিন পূর্বের এক রাতে আমাদের গ্রামে জন্ম নিল সাক্ষাৎ এক মূর্তিমান অভিশাপ। কোথা থেকে একটি বিকট কালো ছায়ামূর্তির আগমন ঘটল আমাদের গ্রামে। তারপর সেই কালো ছায়ামূর্তি তার ধ্বংসলীলা আরম্ভ করল। প্রতি রাতেই আমাদের গ্রামে ওই অপশক্তির আগমন ঘটছে। প্রথম প্রথম সে বিভিন্ন ছোটখাটো গবাদি পশু পাখি শিকার করলেও এখন তার শিকারে পরিণত হচ্ছে একের পর এক মানুষ। হাতের নাগালে যাকেই পাচ্ছে তাকে ওই কালো বিভৎস মূর্তি টেনে নিয়ে যাচ্ছে। তারপর নৃশংস নির্মমভাবে হত্যা করে তাদের রক্ত মাংস ভক্ষণ করছে মনের আনন্দে। যে সমস্ত গ্রামবাসীরা ওই কালো ছায়ামূর্তির প্রত্যক্ষদর্শী, তারা বলছে তাকে নাকি এতটাই ভয়ানক ভয়াবহ দেখতে যে ইহজগতের কোনো জীবিত প্রাণীর সাথেই তার সামান্যতম মিলও পাওয়া যায় না। অমাবস্যার ঘন কালো রাতের থেকেও তার শরীরের রং আরও বেশি গাঢ় কালো। দেহ থেকে নির্গত হয় একটা বিশ্রী আষ্টে জাতীয় বদগন্ধ। 2 চোখ গনগনে আগুনের মতো টকটকে লাল। মুখের মধ্য থেকে বেরিয়ে এসেছে অসংখ্য অগণিত সূচের ফলার মতন ছোট বড় নানান মাপের ধারালো দাঁতের সারি, আর কালো কুচকুচে লম্বা 2 ভাগে বিভক্ত সাপের মতো লকলকে এক ডিপ। সেই অশুভ শক্তিকে রাতের বেলায় দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎস্পন্দন চিরকালের মতন বন্ধ হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। চক্রবর্তী মশাই, আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি মানুষজনের মুখে, কিন্তু আপনি তো এখন আর আপনার গ্রামের বাড়িতে থাকেন না। তাই আপনার বর্তমান শহরের এই বাসস্থানের ঠিকানা খুঁজে বের করতে কিছুটা সময় লেগে গেল। ঠিকানাটা পেয়েই আমি আপনার কাজের লোক মুকুন্দকে নিয়ে এতটুকু সময় বৃথা নষ্ট না করে এই শহরে এসে উপস্থিত হয়েছি। চক্রবর্তী মশাই, আপনি দয়া করুন, দয়া করে আমাদের গ্রামের মানুষগুলোকে বাঁচান। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের ওই অপশক্তি টেনে তুলে নিয়ে যাচ্ছে রাতের আঁধারে। প্রতিদিন সকালে
একাধিক মানুষের ছিন্ন বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত আধ খাওয়া মরদেহ পাওয়া যাচ্ছে যত্রতত্র। অতুলপুর যেন বর্তমানে নরকের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। আমি জানি আমাদের এই গভীর সংকটের হাত থেকে একমাত্র যদি কেউ উদ্ধার করতে পারেন তাহলে তা আপনি। আপনি ভিন্ন আর কেউ নয়, অন্য কেউ নয়। দেখুন বিজয়কৃষ্ণবাবু, আমি আপনার মুখ থেকে সমস্ত কিছু শুনে যা বুঝতে পারছি যে আপনারা এখন ঠিক কি ভীতপ্রব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আমি কিন্তু এই সমস্ত কাজ করতাম অতীতে, এখন আর এ সকল কিছু করি না। দয়া করে ও কথা বলবেন না চক্রবর্তী মশাই। মনের মধ্যে বড় আশা নিয়ে গ্রামের মানুষদের আপনার কথা বলে এবং আপনাকে গ্রামে নিয়ে যাব আশ্বাস দিয়ে আমি এসেছি। দয়া করে আমায় আশাহত করবেন না, আমি আপনার পায়ে পড়ছি। জি 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 জি, এই আপনি কি করছেন? সব ঘটনার কথা শুনে কিশোরী এবার ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বললেন, ঠাকুরমশাই, আপনি দয়া করে বিজয়কৃষ্ণবাবুর কথায় রাজি হয়ে যান। ওনাদের গ্রাম অতুলপুরকে আপনাকে রক্ষা করতেই হবে। আপনিই তো বলতেন, আপনার গুরুদেব আপনাকে বলেছিলেন যে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদের কথা একবার কানে শুনলে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করতে। তাহলে আজ হঠাৎ কি হলো? আজ আপনি একাধিক মানুষের বিপদের কথা শুনেও এভাবে তাদের সাহায্য করতে আপত্তি জানাচ্ছেন কেন? হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই বলেছ। আমার গুরুদেব আমায় এ আদেশ দিয়েছিলেন বটে, কিন্তু তোমাদের তো আমি বলেছি যে অতীতের মতন ক্ষমতা আর আমার মধ্যে নেই। মধুসুন্দরী দেবী অশেষ কৃপা করে আমায় যে ক্ষমতা প্রদান করেছিলেন তার বেশিরভাগটাই এখন কালের নিয়মে ক্ষয়িত হতে হতে একেবারে শেষে গিয়ে ঠেকেছে বলা যায়। ঠাকুরমশাইয়ের মনোবল বৃদ্ধির জন্য আমি বললাম, আপনি পারবেন ঠাকুরমশাই, আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন। আপনার সাথে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আপনি কিছুতেই বিফল হতে পারেন না। তাছাড়াও চেষ্টা করতে দোষ কি? এতগুলো মানুষের মরণ বাঁচানোর প্রশ্ন ঠাকুরমশাই, আপনাকে একবার চেষ্টা করতে হবে। আমার কথা শুনে ঠাকুরমশাই এক অদ্ভুত উজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তার ঠোঁটের কোণে তৎক্ষণে চওড়া প্রশস্ত হাসি ফুটতে আরম্ভ করেছে। এবার তিনি বললেন, আচ্ছা বেশ, ঠিক আছে বিজয়কৃষ্ণবাবু, আমি যাব আপনাদের অতুলপুর গ্রামে। সেখানে গিয়ে আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব ওই অপশক্তিকে ধ্বংস করবার। বিপুল আনন্দে একেবারে যেন আত্মহারা হয়ে পড়লেন সেই বিপদগ্রস্ত বৃদ্ধ অসহায় মানুষটি। অসীম আনন্দের চোটে এই প্রথম তিনি হেসে উঠলেন। ঠাকুরমশাইয়ের দু হাত জড়িয়ে ধরে বিজয়কৃষ্ণবাবু বলে উঠলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই চক্রবর্তী মশাই আমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য। আপনার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি জানি আপনি একবার আমাদের গ্রামে গিয়ে উপস্থিত হলে সেই অপশক্তির ধ্বংস অনিবার্য। মা তারার উপর ভরসা রাখুন বিজয়কৃষ্ণবাবু, ঈশ্বরের ওপর আস্থা রাখুন। আনন্দময়ী মা তারাই আমাদের উদ্ধার করবেন। ঠাকুরমশাই এবং বিজয়কৃষ্ণবাবু যখন নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিলেন, তখন মাত্র এই অল্প সময়ের মধ্যেই আমার এবং কিশোরের মধ্যে চোখের দৃষ্টি বিনিময়ের কার্য সমাপ্ত হলো। ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে কিশোরী বেশ খানিকটা আবদারের ভঙ্গিতেই বলে উঠল, ঠাকুরমশাই, আমাদের একখানি আর্জি রয়েছে, আপনাকে সেই আর্জি রাখতেই হবে। আরজি? তা বলো শুনি, কি আরজি আছে তোমার? ঠাকুরমশাই, আমি আর বিভূতি আমরা দুজন আপনার সাথে যাব বিজয়কৃষ্ণবাবুদের গ্রাম অতুলপুরে। সেখানে গিয়ে আমরাও নিজেদের চোখে বিষয়টা প্রত্যক্ষ করতে চাই। দেখুন, এতদিন পর্যন্ত আপনার মুখ থেকে আপনার অতীত জীবনে ঘটে যাওয়া নানান ভয়াল ভৌতিক ঘটনার কথা শুনে থাকলেও কখনো সেই সমস্ত অভিজ্ঞতা স্বচক্ষে প্রত্যক্ষ করার সুযোগ আমাদের হয়নি। এবার যখন সেই সুবর্ণ সুযোগ হাতের নাগালে এসেছে, তখন আমরা কিছুতেই তা হাতছাড়া করতে চাই না। কিন্তু কিশোরী, একটিবার বোঝার চেষ্টা করো। এইভাবে আমরা তিনজন মিলে সেই গ্রামে গিয়ে উঠলে বিজয়কৃষ্ণবাবুদের কোনো অসুবিধার কারণ হতে পারে। সঙ্গে সঙ্গে বিজয়কৃষ্ণবাবু বলে উঠলেন, নানা চক্রবর্তী মশাই, আমাদের কোনো অসুবিধা হবে না। আপনারা আমার বাড়িতে যতদিন খুশি থাকবেন। আপনারা যদি আমার ঘরে গিয়ে ওঠেন তাহলে এই অথমের ভিটে ধন্য হবে।
কিশোরী এবার এক প্রকার প্রায় লাফিয়ে বলে উঠল, বাহ, তাহলে তো আর আপত্তির কোনো কারণই রইল না। আমি আর বিভূতি তাহলে ঠাকুর মশাইয়ের সাথে এ যাত্রায় সঙ্গী হলাম। ঠাকুরমশাই এবার একটি কাগজ আর কলম এগিয়ে দিয়ে বললেন, বিজয় কৃষ্ণবাবু, আপনাদের অতলপুরের ঠিকানা যদি আপনি এই কাগজে লিখে রেখে যান তাহলে খুব সুবিধে হয়। আমরা তিনজন তাহলে কাল সকালেই আপনার গ্রামের উদ্দেশ্যে রওনা হব। আসলে আজ অমাবস্যা, রাত ভোর মায়ের পুজো করতে হবে আমার নিজ বাসগৃহে বসে। আপনি চিন্তা করবেন না, কাল যথাসময়ে আমরা আপনার ওখানে গিয়েই উঠব। ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে আমি, কিশোরী, বিজয়কৃষ্ণবাবু ও সেই কাজের লোকটি বেরিয়ে এলাম। ওনারা আমাদের যাবার কথা বলে বিদায় জানিয়ে চলে গেলেন স্টেশনের দিকে ট্রেন ধরতে। আমি আজই মনে মনে ভাবছিলাম, যদি কোনো একটা ঘটনা সচক্ষে দেখার সুযোগ হতো। আর ঈশ্বর সে কথা একেবারে পূরণ করলেন। কাল অনেক সকাল সকাল আমাদের এসে উপস্থিত হতে হবে ঠাকুরমশাইয়ের বাড়িতে। তারপর আমরা ঠাকুরমশাইয়ের সাথে অতলপুরের উদ্দেশ্যে রওনা হব। পরদিন পথে যেতে যেতে ঠাকুরমশাই আমাদের বললেন, দেখো কিশোরী আর বিভূতি, আমি তোমাদের আমার সাথে অতলপুরে নিয়ে যাচ্ছি, তবে তোমাদের দুজনকেই আমায় একটা কথা দিতে হবে। সেই কথার এতটুকু অমান্য করলে চলবে না। কথা বলুন ঠাকুর মশাই, কি কথা দিতে হবে? আমরা আপনার কথার অবাধ্য হব না। আমি তোমাদের যখন যা করতে বলবো তোমরা বিনা প্রশ্নে সেইখানে সেই কাজ করবে। যেখানে যেতে বারণ করব সেখানে যাবে না। যেখানে থাকতে বলবো কেবলমাত্র চুপ করে সেখানে দাঁড়িয়ে থেকে বিষয়টা দেখবে। তোমরা এরকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি পূর্বে হওনি, তাই জানো না এই সমস্ত সমস্যার সমাধান করা আসলে কতটা বিপজ্জনক। এই খানিকটা আগুন নিয়ে খেলার মতন বিষয়। একটু এদিক থেকে ওদিক হলেই সকলের অদৃষ্টে মহা বিপদ ঘনিয়ে আসতে পারে, এমনকি প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। ঠাকুরমশাইয়ের মুখোমুখি ফাঁকা সিট দুটিতে আমি আর কিশোরী বসে আছি। ট্রেনের খোলা জানালা দিয়ে ক্রমাগত ঠান্ডা শীতল বাতাস ভেতরে ঢুকে আসছে। বাইরের দিক থেকে ঝলক তাকিয়ে দেখলাম, নাম না জানা কোনো এক পল্লী গ্রামকে পেছনে ফেলে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে আমাদের ট্রেন তার নিজস্ব গন্তব্যস্থলের উদ্দেশ্যে। অতলপুরের দূরত্ব অনেকটাই। ঠাকুরমশাই বলেছেন সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বেলা গড়িয়ে যাবে, তাই বাড়ি থেকে বের হবার সময় সঙ্গে করে কিছু শুকনো জাতীয় খাবার চারি দিয়ে দিয়েছে। আমার মনের মধ্যে ভীষণ রকমের টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে। কিশোরীর মুখ দেখে বুঝতে পারছি তার অন্তরেরও একই অবস্থা। ঠাকুরমশাইয়ের কথায় রাজি হয়ে, অর্থাৎ তার সমস্ত আদেশে অক্ষরে অক্ষরে মেনে চলব, এই কথা বলার পর তিনি কিছুটা শান্ত হয়েছেন। ঠাকুরমশাই ঘন ঘন সিগারেট টান দিচ্ছিলেন। তার চোখের মুখের অভিব্যক্তি দেখেই পরিষ্কার বুঝতে পারছিলাম যে তিনি ভীষণ রকমের দুশ্চিন্তা করছেন অতুলপুরের অলৌকিক সমস্যা নিয়ে। আমরা যখন স্টেশনে নামলাম তখন সূর্যদেব রীতিমতো ঢলে পড়েছেন প্রায় পশ্চিম দিগন্তে। একটি ছোট্ট গ্রাম্য স্টেশন। আমরা ভিন্ন, সেরকম খুব একটা যাত্রী নামল না সেখানে। স্টেশন চত্বর লাগোয়া একখানি ছোট্ট ঘর এবং রেল লাইনের দুই ধারে ঘন ঘন বাঁশঝাড় ছাড়া আর কিছুই নেই। গ্রামের মুক্ত দক্ষিণা বাতাস বাঁশগাছের কালচে সবুজ পাতায় দোলা লাগছে বারবার। ঠাকুরমশাই গম্ভীর স্বরে বললেন, চলো, আর অযথা এখানে দাঁড়িয়ে থাকাটা উচিত হবে না। আমরা তিনজন সরু কাঁচা মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম অতুলপুরের দিকে। বিকেলের সবটুকু আলো একেবারে শেষ হয়ে গিয়ে সাঁঝের অন্ধকার নামতে আরম্ভ করেছে পরিবেশ জুড়ে। গ্রামের প্রবেশ মুখে এসে হঠাৎ করে থমকে দাঁড়ালেন ঠাকুরমশাই। দুই চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নিলেন তিনি। আমি এবং কিশোরী আমরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলাম। বুঝতে পারলাম ঠাকুরমশাই কিছু একটা উপলব্ধি করতে পেরেছেন। বেশ খানিকটা সময় সেখানে ওভাবে দাঁড়িয়ে থাকার পর যখন ঠাকুরমশাই ধীরে ধীরে চোখের পাতা খুললেন তখন কিশোরী অবাক কণ্ঠে প্রশ্ন করল, কি হলো ঠাকুর মশাই?
আপনি কি কিছু বুঝতে পেরেছেন? একটা বিশ্রী গন্ধ নাকে এসে ঠেকছে হে কিশোরী। গন্ধটা আমার অত্যন্ত পরিচিত। এই গন্ধ ভয়ানক অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে। কই ঠাকুরমশাই, আমাদের নাকে তো সেরকম কোনো গন্ধ আসছে না। তোমরা পাবে না। এই গন্ধ কোনো সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়। এই আসলে অপশক্তির গায়ের গন্ধ। এই গন্ধ একমাত্র কোনো তন্ত্র সাধকই পেতে পারেন। আমি বেশ বুঝতে পারছি বিজয় কৃষ্ণ বাবু আমাকে যা বলেছিলেন তা একেবারে অসত্য কথা নয়। সত্যি এই গ্রামে কোনো সাংঘাতিক অপশক্তির আবির্ভাব ঘটেছে। ঠাকুরমশাই আর বিশেষ কিছু বললেন না। দেখলাম তিনি 2 হাত জোর করে ঊর্ধ্ব গগনের পানে মুখ তুলে কার উদ্দেশ্যে যেন নতমস্তকে প্রণাম জানালেন। তারপর বিড়বিড় করে কোনো এক মন্ত্র পাঠ করে আমাদের ও নিজের গায়ে 3 বার ফুঁ দিলেন। মধুসুন্দরী দেবী এবং কালভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তোমাদের অত্যন্ত শক্তিশালী মন্ত্রের দ্বারা গাত্রবন্ধন করে দিলাম হে। এতে তোমাদের কোনো অপশক্তি শারীরিক কিংবা মানসিক ক্ষতি করতে পারবে না। তোমরা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থাতেই থাকবে। চক্রবর্তী মশাই, আপনি এসে পড়েছেন। মার্জনা করবেন, বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে গেল আমার। আসুন আসুন আসুন, আপনারা আমার সাথে আসুন। অন্ধকার আচ্ছন্ন গ্রামের পথ ধরে এক প্রকার হন্তদন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে এলেন বিজয়কৃষ্ণবাবু। এখন পরিবেশ একেবারে আঁধারের কালো সমুদ্রে ডুবে গিয়েছে। আকাশের বুকে মিটমিটভাবে জ্বলতে আরম্ভ করেছে 2-1টা নক্ষত্র। বিজয়কৃষ্ণবাবুর দেখানো পথ অনুসরণ করে আমরা হাঁটতে লাগলাম। ঠাকুরমশাই তার সাথে নানান বিষয় নিয়ে আলোচনা করতে আরম্ভ করলেন। আমি এবং কিশোরী আমাদের দুজনের মধ্যে ফিসফাস চলতেই থাকলো। গোটা গ্রাম একেবারে শ্মশান ভূতের মতো থমথমে নীরবতায় পূর্ণ। রাস্তাঘাটে মানুষজন তো বহু দূরের কথা, নিদেন পক্ষে একটা শিয়াল কুকুরেরও পর্যন্ত দেখা পেলাম না। বুঝতে পারলাম বিজয়কৃষ্ণবাবু কাল ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে অসত্য কিছু বলেননি। বিজয়কৃষ্ণবাবু তার নিজের বিশাল বড় বসত বাড়িতে আমাদের এনে পরিবারের সদস্যের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমরা দেখলাম অত্যন্ত ভালো মনের মানুষ তারা প্রত্যেকেই। আমাদের একেবারে আপন করে নিলেন অল্প সময়ের মধ্যে। কলঘরে ঢুকে ঠান্ডা জলে স্নান সেরে কিছু ফল মিষ্টি মুখে দিয়ে বিজয়কৃষ্ণবাবুদের বিশাল বড় প্রায় রাজপ্রাসাদের সমতুল্য অট্টালিকাটি একবার ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। সত্যি তিনি অতুলপুরের গ্রামের একজন সম্ভ্রান্ত বনেদি পরিবারের সন্তান। তাদের বৃহৎ আকারের বাড়ি, বাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান সব মহামূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র, পর্দা, গলিচা প্রভৃতি সকল জিনিসই এক নিদারুণ অভিজাতের ভাব বিদ্যমান। রাতে খাওয়া দাওয়া সমাপ্ত হলে আমরা 3 জন ছাদে উঠে এলাম। বিশাল বড় অট্টালিকার সেই ছাদে দাঁড়িয়ে গোটা অতুলপুর গ্রামের বেশিরভাগটাই দেখা যায় বলা চলে। এখন আকাশের বুকে একেবারে নামমাত্র সামান্য এক পালি চাঁদ উঠেছে। সেই কারণেই এক অদ্ভুত মায়াবী আলো আঁধারি পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আর কিশোরী বাড়ির দক্ষিণ দিকে ছাদে এসে দাঁড়ালাম। ঠাকুরমশাই দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে একটি সিগারেটে আগুন ধরিয়ে তাতে লম্বা টান দিচ্ছিলেন। ঠিক এমন সময় কিশোরী এক প্রকার চাপা স্বরে চিৎকার করে বলে উঠল, ওটা ওটা কি? ঠাকুরমশাই একেবারে দৌড়ে এলেন আমাদের দিকে। কিশোরীর কথা শুনে আমিও একেবারে চমকে উঠেছি। তার অঙ্গুলি নির্দেশ অনুসরণ করে সেই অন্ধকার প্রকৃতির পানে তাকাতেই যা দেখলাম তাতে সত্যিই আমার মেরুদণ্ড বেয়ে বরফ গলা জলের মতন কনকনে ঠান্ডা রক্তের স্রোত নেমে গেল সরসর করে। অন্ধকারে ঢাকা গাছগাছালি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা কালো কুচকুচে অবয়ব, তবে তার চোখ দুটো টকটকে গাঢ় লাল। আমি এবং কিশোরী বিমূঢ় অবস্থায় ছাদের কিনারে দাঁড়িয়ে রইলাম, যেন নিজেদের চোখকে নিজেরা বিশ্বাস করতে পারছি না। এ যেন আমাদের ধারণার একেবারে বাইরের কোনো এক বিষয়। কিশোরীর ভাবলেশহীন মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে অত্যন্ত ভয় পেয়েছে, বা বলা ভালো ঘাবড়ে গেছে।
গাছের ডালপালা ঠেলে সেই অবয়ব রাস্তার মধ্যে এসে উপস্থিত হলো। আর এবার আমরা আরো স্পষ্টভাবে দেখতে পেলাম তাকে। হ্যাঁ, বিজয়কৃষ্ণবাবু ঠিক যেরকম বলেছিলেন একেবারে হুবহু সেই রকমই ভয়ানক এক অপশক্তি। মাথার লম্বা লকলকে চুলগুলো যেন একটা বিষাক্ত খোপরা সাপের বাচ্চা, যেগুলো নিজেদের বীজ দাঁত বের করে ছোবল দেওয়ার ভঙ্গিতে দাপাদাপি আরম্ভ করেছে। কালো চোখের মধ্যে বুঝি জ্বলছে সাক্ষাৎ নরকের আগুন। দুই চোখের ভেতর থেকে ধক ধক করে বেরিয়ে আসছে লাল আগুনের উত্তাপ। লম্বা টিকালো নাক, চামড়াহীন ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে আসছে হাজার হাজার সূচের ফলার মতো দাঁত। তার গায়ে যেন মাংস বলে কিছুই নেই। থকথকে দুর্গন্ধময় পাঁক দিয়ে বোধহয় তার গোটা শরীর নির্মিত। সম্পূর্ণরূপে উলঙ্গ নগ্ন দেহের বেশিরভাগ অংশই ঘন লোমের আবরণে আবৃত। দুই হাত স্বাভাবিকের তুলনায় অত্যন্ত বড়, প্রতিটি আঙুলের ধারালো নখ চকচক করছে। সেই অপশক্তিকে দেখে আমাদের আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হবার মতন উপক্রম। কিশোরীর এ কথা বিশ্বাস করতে বড়ই কষ্ট হচ্ছিল যে সত্যি আমাদের জগৎ সংসারে এই সমস্ত অশুভ শক্তির অস্তিত্ব রয়েছে। লক্ষ্য করে দেখলাম ঠাকুরমশাইয়ের চোয়াল ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। মনে মনে তিনি যেন কোনো এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সেই বিকট দর্শন কালো ছায়ামূর্তি এবার গাছের ডালের মধ্যে থেকে একটা পাখির বাসা ভেঙে নিয়ে দুটো তিনটে পাখি একসাথে হাতের মুঠোয় ধরে জীবিত অবস্থায় তার মুখের ভেতর করে কচমচ শব্দে চিবোতে আরম্ভ করল। সরু রক্তের ধারা নেমে এলো তার দাঁতের ফাঁক বেয়ে। ঠাকুরমশাই কঠিন কণ্ঠে বললেন, পিশাচ? তার মানে আমার ধারণাই সঠিক। অতলপুর গ্রামের বুকে এক ভয়ানক পিশাচের আগমন ঘটেছে। কিশোরী, বিভূতি, তোমরা এখানেই থাকো, একেবারে নিচে নামবে না। আমি ওখানে যাচ্ছি। ওই অপশক্তির মুখোমুখি আমায় হতেই হবে, আর মোকাবিলা না করলে তাকে বিনাশ করা সম্ভব হবে না কিছুতেই। থাকো তোমরা। এই কথা বলে ঠাকুরমশাই আমাদের কোনো কিছু বলার বিন্দু মাত্র সুযোগ না দিয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি ভেঙে নেমে গেলেন নিচের তলায়। তারপর রাস্তার মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি। আমি এবং কিশোরী আমাদের দুজনের বুক এক অজানা আতঙ্কে রীতিমতো কেঁপে উঠল থরথর করে। ঠাকুরমশাইয়ের যদি কোনো বিপদ আপদ ঘটে যায় তাহলে কখনোই আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। তাছাড়া চারির কাছে গিয়ে মুখ দেখাবই বা কি করে? এই সমস্ত নানান ভাবনা মস্তিষ্কের মধ্যে ভিড় জমাতে লাগলো। ঠাকুরমশাই রাস্তায় দাঁড়িয়ে দু হাত দুই দিকে প্রসারিত করে উচ্চ কণ্ঠে কি যেন এক মন্ত্র পাঠ করতে লাগলেন। আমরা লক্ষ্য করলাম ধীরে ধীরে তার শরীরের মধ্যে থেকে এক উজ্জ্বল নীল আলোর জ্যোতি বেরিয়ে আসতে লাগলো। ঠাকুরমশাই উচ্চ কণ্ঠে চিৎকার করে পিশাচের উদ্দেশ্যে বললেন, ওই শয়তান পিশাচ, এই যে এখানে আমি। তোর যদি সাহস থাকে তাহলে আমার ক্ষতি সাধনের চেষ্টায় অগ্রসর হ। দেখি তোর কত ক্ষমতা। ঠাকুরমশাইয়ের উচ্চ কণ্ঠে বলা কথাগুলো রাতের গভীরে নীরবতা পূর্ণ পরিবেশের বুকে রীতিমতো এক আন্দোলনের সৃষ্টি করল। মধ্যরাতের যাবতীয় নিস্তব্ধতা মুহূর্তের মধ্যে খান খান হয়ে গেল। সেই কথাগুলো ওই শয়তান পিশাচ বুঝতে পারল কিনা জানি না, কিন্তু এক তীব্র কর্কশ শব্দে চিৎকার করে উঠল। তার চিৎকার যে কোনো মানুষকে চিরজীবনের মতো বধির করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমরা দুই কানে হাত চাপা দিলাম। মনে হলো কাছে পিঠে কোথাও বজ্রপাত ঘটল। বুকের বাম পাশটা এমনভাবে ওঠানামা আরম্ভ করলো যেন হৃৎপিণ্ডটা এক্ষুনি বোধহয় এক লাফে গলার কাছে উঠে আসবে। বিজাতীয় কর্কশ্বরে হুঙ্কার ছেড়ে সেই ভয়ানক মূর্তিমান দানবরূপী পিশাচ এগিয়ে গেল সোজা ঠাকুরমশাইয়ের দিকে। আমরা মানস চক্ষে পরিষ্কার দেখতে পেলাম ঠাকুরমশাইয়ের দেহের উপরিতলে সহসা একটা নীল আলোর বলয় সৃষ্টি হলো, এক সুরক্ষার বলয়। সেই বলয় ভেদ করে কোনো অপশক্তির ক্ষমতা নেই ঠাকুরমশাইকে স্পর্শ করার। কিশোরী প্রবল উত্তেজনার আবেগে চিৎকার করে ঠাকুরমশাইকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি তার হাত খামচে ধরে তাকে চুপ করে থাকতে বললাম। এখন নির্বাক দর্শকের মতো
এই দৃশ্য দেখা ছাড়া আমাদের আর কোনো কিছুর করার নেই। ঠাকুরমশাইয়ের অত্যন্ত কাছে সেই পিশাচ এসে উপস্থিত হতেই ঠাকুরমশাই নিজের গলা থেকে খুলে আনলেন পদ্মবীজের মালাখানা। তারপর সেটা তিনি ছুঁড়ে দিলেন পিশাচের দেহ লক্ষ্য করে। পিশাচের শরীরে সেই পবিত্র মালা স্পর্শ করা মাত্র মুহূর্তের মধ্যে তার শরীরে আমূল পরিবর্তন ঘটল। চোখের মুখে নুন পড়লে ঠিক যেরকম অবস্থা হয়, তার অবস্থা হলো খানিকটা সেই রকম। পিশাচের সমগ্র শরীর জুড়ে যেন এক অদৃশ্য আগুন জ্বলে উঠল। গরম লোহার উপর ঠান্ডা জল পড়লে ঠিক যেরকম চড়বড় শব্দ হয়, ঠিক সেই রকমভাবেই বেঁকে গেল তার বিশাল দেহী শরীরটা। ঠাকুরমশাইয়ের কোনো ক্ষতি করার মতো হালে সে রইল না। দৌড়ে কোথায় যেন মিলিয়ে গেল রাতের অন্ধকারে। ঠাকুরমশাই নিজের পদ্মবীজের মালাখানা মাটি থেকে তুলে নিয়ে তা শুদ্ধিকরণ করে গলায় ধারণ করলেন পুনরায়। গোটা বিষয়টা আমাদের কাছে ভয়ানক কোনো দুঃস্বপ্নের মতন মনে হলো। তবে সবচেয়ে বেশি অবাক হলো কিশোরী। এতদিন ধরে সে ঠাকুরমশাইয়ের বলা বিভিন্ন ঘটনাকে নিছক আষাঢ়ে গল্প বলে ধারণা করে এসেছে। আজ সে চোখের সামনে এই দৃশ্য দেখে তার ধারণা একেবারে যেন বদলে গেল। সেই রাতে ঠাকুরমশাই আর আমাদের সাথে বিশেষ কোনো কিছু কথা বললেন না। কেবলমাত্র বললেন তিনি ওই পিশাচ দমনের বিষয় নিয়ে পুঁথিপত্র ঘেঁটে কিছু একটা উপায় বার করার চেষ্টা করবেন। তাই আমরা যেন শুয়ে পড়ি। ঠাকুরমশাইয়ের কথা মতো আমরা শুয়েও পড়লাম। ঠাকুরমশাই লণ্ঠনের আলোয় বহু প্রাচীন পুঁথি গ্রন্থের পাতা উল্টে উল্টে খুঁজতে লাগলেন পিশাচ দমনের উপায়। আপনাকে তো সমস্ত কিছুই বললাম বিজয়কৃষ্ণবাবু। আপনাদের গ্রামের বুকে এক ভয়ানক পিশাচের আগমন ঘটেছে। এসব আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? আপনার কথা শুনে ভয়ে একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের গ্রামে এই ভয়ানক পিশাচ কোথা থেকে এলো? দেখুন, সেই কথা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। পিশাচ নরলোকের এক অপশক্তি। যে কোনোভাবে যে কোনো স্থানে তার আগমন ঘটতেই পারে। অতলপুরের বুকে কিভাবে তার আগমন ঘটলো এটা বড় কথা নয়। এখন প্রধান কথা হলো কি উপায়ে তাকে ধ্বংস করা যায়। গতকাল রাত্রে আমি নানান বৈদিক পুঁথিপত্র ঘেঁটে পিশাচের দমনের একটা পন্থা বের করেছি। আমাকে আজ এক বিশেষ যজ্ঞ এবং একটি মহাপুজো করতে হবে। এই সকল কিছুর জন্য আমার অনেক সামগ্রীর প্রয়োজন। যে সমস্ত সামগ্রী আপনি অর্থের বিনিময়ে কিনতে পারবেন তা আমি এখানে কাগজের মধ্যে আপনাকে লিখে দিচ্ছি। আপনি অনায়াসে সেই সমস্ত জিনিসগুলো আপনাদের এখানকার স্থানীয় মুদিখানার দোকান কিংবা দশকর্মার ভাণ্ডার থেকে কিনতে পারবেন। আর যে সমস্ত জিনিস আপনি অর্থের বিনিময়ে কিনতে পারবেন না তা সংগ্রহ করার দায়িত্ব আমার। সেই সব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ঠাকুরমশাইয়ের কাগজে লেখা জিনিসপত্র আনানোর ব্যবস্থা করলেন বিজয়কৃষ্ণবাবু। ঠাকুরমশাই সারাটা দিন ঘুরে ঘুরে অতলপুর গ্রাম ও তার সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চল থেকে সংগ্রহ করলেন বিভিন্ন রকমের জিনিসপত্র। এই যেমন শ্মশান, ঈশান কোণে থাকা যে কোনো একটা গাছের উঁচু মগডালের বেশ কয়েকটি শুকনো পাতা, জমির আলো জন্ম নেওয়া কচি সবুজ তরতাজা দুর্বা ঘাস, পাকুড় গাছের কাণ্ডের ছাল, শ্বেত আকন্দের মূল ইত্যাদি নানান সব জিনিস। তবে যে উপাদানগুলিকে দেখে আমরা এবং কিশোরীর চক্ষু চড়কগাছ হয়ে গেল তা মোটেও সাধারণ অথবা সহজলভ্য কোনো উপাদান নয়। 5টি করটি ঠাকুরমশাই অত্যন্ত সাবধানে বের করলেন লাল সালুর ঝোলার ভেতর থেকে। 5টি মরার মাথার খুলি যথাক্রমে একটি মানুষের, একটি বানরের, একটি বিষধর কেউটো সাপের, একটি শৃগালের এবং অপরটি বেজির। মানুষের মাথার খুলিটি ছিল কোনো এক চণ্ডালের, যে চণ্ডাল কিনা জীবিত অবস্থায় অপঘাতে মারা গিয়েছে। ঠাকুরমশাই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন এই উপাদানগুলিকে সংগ্রহ করার কাজে। দিবালোকের অবসান ঘটে অপরাহ্নের আলো ফুরিয়ে এলে তিনি বিজয়কৃষ্ণবাবুর উদ্দেশ্যে বললেন, বিজয়কৃষ্ণবাবু, আমি আপনাদের গ্রাম অতলপুরের একেবারে বাইরে একটা নির্জন জনমানবহীন স্থান
স্থান বেছে নিয়েছি। সেখানে আমি আজ সারা রাত্রিব্যাপী যজ্ঞ করব। এই সকল উপাদান আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। সেই স্থানে আমি পঞ্চমুণ্ডির আসন স্থাপন করব। পিশাচ দমনের ক্ষেত্রে এই পন্থা আমায় অবলম্বন করতে হবে। পঞ্চমুণ্ডির আসন কোনো লোকালয়ে একেবারেই করা উচিত না। তাই এই জন্যই আমি ওই নিরিবিলি স্থানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দিনের আলোয় আমি সেই স্থান দেখে এসেছি। একটা বিশাল বড় পিপুল গাছের নিচে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করব। সেথায় মা উগ্র তারার পুজো সম্পন্ন হবে। মা তারার অশেষ কৃপায় আজ রাতেই সেই শয়তান পিশাচের ধ্বংস অনিবার্য। আজকেই আপনারা মুক্তি পাবেন ওই অপশক্তির হাত থেকে। এ আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? আপনি আপনি একলা সেই স্থানে যাবেন? এই যে বড় বিপজ্জনক কাজ। বিপদের ভয় এই তারানাথ তান্ত্রিক কোনো কালেই করেনি বিজয়বাবু। আপনি আমাকে নিয়ে দয়া করে দুশ্চিন্তা করবেন না। আমায় আমার কাজ করতেই হবে। আমি এবং কিশোরী ঠাকুরমশাইয়ের কথা শুনে ভীষণ অস্থির হয়ে প্রায় সমবেতভাবে বলে উঠলাম, না না ঠাকুরমশাই, আমরা কিছুতেই আপনাকে এভাবে একলা ছেড়ে দিতে পারি না। আমরা আপনার সাথে যাব। আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অন্তত সাহায্যের চেষ্টাটুকু তো আমরা করতে পারবো। না হে, পঞ্চমুণ্ডির আসন স্থাপন করার ক্ষেত্রে তন্ত্রে অদীক্ষিত কোনো মানুষের উপস্থিতি একেবারেই কাম্য নয়। তোমরা ওখানে থাকলে যজ্ঞ কিংবা উপাচার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। কিশোরী ফের বলে উঠল, ঠাকুরমশাই, ওই পিশাচের ধ্বংস আমরা কি তাহলে নিজের চোখে দেখতে পাবো না? আপনার সাথে এত দূরে যে কারণে আসা তা কি সফল হবে না? শেষ রাতের দিকে যদি আকাশের ঝড় ওঠে তাহলে বুঝতে পারবে যে আমার যজ্ঞ এবং সাধনা সফল হয়েছে। তখন তোমরা এই অতলপুর গ্রামের বাইরে একেবারে ঈশান কোণে যে বিশাল বড় পিপুল গাছটি রয়েছে তার সন্নিকটে গিয়ে উপস্থিত হবে। আজকে রাতে যদি ঝড় ওঠে তাহলে বুঝে নিও পিশাচের ধ্বংস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঠাকুরমশাই আর সময় ব্যয় না করে সমস্ত প্রয়োজনীয় উপাদান জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। আমরা বসে রইলাম প্রবল উত্তেজনা আর দুশ্চিন্তার বোঝা মাথায় নিয়ে। মনের মধ্যে কত শত প্রশ্ন খেলে যেতে লাগলো। ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করলাম যাতে ঠাকুরমশাই পিশাচকে ধ্বংস করতে সক্ষম হয় এবং তার যেন কোনো ক্ষতি না হয়। আমাদের যাবতীয় অপেক্ষার অবসান হলো শেষ রাতের বিশেষ প্রহরে। সনসনের শব্দে ঝড় উঠল। সে এক তুমুল কালবৈশাখী বিধ্বংসী ঝড়। আমি এবং কিশোরী আর নিজেদের আটকে রাখতে পারলাম না ঘরের ভেতর। ঠাকুরমশাইয়ের কথা মতন আমরা বেরিয়ে পড়লাম বাইরে। অন্ধকারের মধ্যে হিতাহিত জ্ঞান শূন্যের মতন ছুটলাম গায়ের শেষ প্রান্তের দিকে। বিজয়কৃষ্ণবাবু আমাদের পিছু পিছু দৌড়ে এলেন। পিপুল গাছের নিকটে এসে আমরা তিনজন থমকে দাঁড়ালাম। দেখলাম এক অবিশ্বাস্যকর দৃশ্য। ঠাকুরমশাই ওই বিশেষ আসনে বসে আছেন এবং তার সমগ্র শরীর জুড়ে বেরিয়ে আসছে শত উজ্জ্বল আলোকরশ্মি। এই মুহূর্তে তাকে দেখলে যে কারো মনে হতে পারে তিনি সাক্ষাৎ কোনো এক দৈব শক্তির অংশ। ঠাকুরমশাইয়ের থেকে মাত্র কিছুটা তফাতে তার সম্মুখভাবে বন্দি পশুর মতন মাটিতে শুয়ে ছটপট করছে সেই বিশাল দানবাকার শরীরের পিশাচ। ঠাকুরমশাই তার যজ্ঞের মাধ্যমে মা তারার অশেষ কৃপায় পিশাচকে বন্দি করতে সক্ষম হয়েছেন। এর ঠিক পরেই আকাশ বাতাস পাতাল কাঁপিয়ে যেন বজ্রপাত ঘটল। ইন্দ্রদেবের তলোয়ার নেমে এলো ধরিত্রীর প্রাণে। সরাসরি পিশাচের শরীরে বাজ পড়ল আর তাতেই দাউ দাউ করে জ্বলে উঠল লেলিহান আগুনের শিখা। পিশাচ তীব্র গগনবিদারী চিৎকার করতে করতে একসময় মিলিয়ে গেল। ভস্মীভূত ছায়ে পরিণত হলো সেই অপশক্তি। ঠাকুরমশাই জয়ের হাসি হেসে পঞ্চমুণ্ডির বেদি ছেড়ে উঠে এলেন। বিজয়কৃষ্ণবাবুর উদ্দেশ্যে তিনি বললেন, আর চিন্তার কোনো কারণ নেই বিজয়বাবু।
আপনাদের গ্রাম অতলপুরের বুকে যে সাংঘাতিক অপশক্তির আগমন ঘটেছিল তা একেবারে শেষ হয়ে গিয়েছে মা তারার কৃপায়। সবই আপনার জন্য হয়েছে চক্রবর্তী মশাই। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, শুধু এটুকুই বলতে পারি যে আপনি আমাদের জন্য যা করলেন তা আমরা আজীবন মনে রাখব। আমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপনের কোনো প্রয়োজন নেই। যা কিছু হয়েছে তা আনন্দময়ী মায়ের আশীর্বাদেই হয়েছে। বিজয়বাবু, এই স্থান আর মোটেও কোনো সাধারণ স্থান নেই। এই স্থানে আমি যজ্ঞ ও উপাচার ক্রিয়া সম্পন্ন করেছি। আপনি এখানে একখানি মন্দির প্রস্তুত করবার ব্যবস্থা করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি চক্রবর্তী মশাই, আপনি ঠিক যেরকম বলছেন তেমনটাই হবে। বেশ, তাহলে আর কি, আমাদের কাজ তো শেষ। যে কারণে আপনি আমাকে এখানে এনেছিলেন তা সম্পন্ন হয়েছে তো। কাল সকালের আলো ফুটলে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হব। ঘরে আমার মেয়েটা যে একলা রয়েছে, বুঝতেই পারছেন একটা বাবার মনের অবস্থা কি হতে পারে। কি হে কিশোরী, আশা করি তোমাদের মনের মধ্যে থাকা কালো মেঘ অন্তত কিছু কালের জন্য হলেও কেটে গিয়েছে, কি বলো?